বোতলটা মাহফুজ, ডায়লগটা ছিল কি বোতল বোতল, আবার আরটা ছিল যে সান্ডা না মাহফুজ, তাও পোলাপেন বলছে সান্ডা সান্ডা। আবার দীপ্তি চৌধুরী মুলানা বোতল, লারা দিয়া দিছে, পাবলিক আবার বলছে বোতল বোতল। সেই বোতল কাণ্ডে রাতারাতি সুপার হিরো। আর বাংলাদেশের ইতিহাসে আমি জানি না এরকম আছে কিনা উপদেষ্টা সরকারের সময় যে উপদেষ্টার এরকম বোতল দিয়া, ছাড়া হয়তো দুষ্টামি করছে বা এমনি মারছিল মনে করছে, পড়ে না পড়ে কিন্তু পড়ে গেছে। যাই হোক, এক বোতলে আমরা সকলে চিনতে পেরেছি কাকে? ইশতিয়াক হোসেনকে। খুবই অল্প বয়সের একটা ছেলে, বাচ্চা বয়সের, আমাদের হাঁটুর বয়সের ছেলে। উপদেষ্টা মাহফুজের মাথায় বোতলের পর আপনারা জানেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, মানে ডিবি অফিসে তাকে ডাকানো হয়েছিল। ২৬ ঘন্টা ডিবি কার্যালয়ে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে মানসিকভাবে। কার বক্তব্য? ইশতিয়াকের বক্তব্য। তিনি বলেন, আমাকে ফাঁসির আসামিদের সঙ্গে জেল হাজতে রাখার চেষ্টা করেছে। তাহলে আমরা যখন বলি যে আমাদের পুলিশ বদলে গেছে, ডিবি বদলে গেছে, ডিবি হারুন নাই, তো এখন যিনি আমাদের সম্মানিত ডিবি প্রধান আছেন, এই অপরাধে ছেলেটা একটা বোতল মারলে মারছে আর কি। এটার জন্য তাকে নিয়ে এই ধরনের মানসিক নির্যাতন করা কতটুকু আসলে যৌক্তিক? আমাদের নতুন ডিবি প্রধানের যিনি দায়িত্ব গ্রহণ নিয়েছেন তিনি বিষয়গুলো অবগত আছেন কিনা? কারণ আমরা তো পুলিশের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করতেছি যে ক্ষমতার চেয়ারে যে বসবে তাকে পারপাস সার্ভ করা বা তার পারপাস সার্ভ করার জন্য নিশ্চয়ই আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আর দেখতে চাই না। আমরা চাই এখানে পরিবর্তন। কারণ ৫ই আগস্টের আগে পরে এই পুলিশের উপর কি ঘটছে, শুধুমাত্র ক্ষমতাকে ঘিরা চাটার জন্য, সেটা কিন্তু দেশ জাতি দেখছে। পরিবর্তন থাকা উচিত। তার অপরাধ অনুযায়ী তাকে, এখন এই ছেলে যদি সত্যবাদী হয়ে থাকে, এখন এই যতটুকু বাচ্চা ছেলে মিথ্যা বলবে মনেও হয় না। আচ্ছা, এখন তার সাথে কি ঘটতেছে দেখেন। গত ১৬ই মে ডিবি কার্যালয় থেকে ছাড়া পাওয়ার পর সাংবাদিকদের সামনে রাতেই কিন্তু এই কথাগুলো সে বলেছিল। এখন তার বক্তব্য যে তিনি আপনার কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের অবস্থানস্থলে আসেন, সেখানে তাদের অনশন চলছিল। তো তার বক্তব্য যে অপরিচিত নম্বর থেকে হুমকি পাচ্ছেন তিনি, সেটা একরকম। কিছু আতঙ্ক আছে, যে কিছুটা সে আতঙ্কিত কেন, মবের মাধ্যমে আমার ক্ষতি করার চেষ্টা হবে, এরকম বলেছে। এখন দেশে একটা মবের যুগ চলে। রওশন এরশাদ আমরা জানি তিনি আওয়ামী লীগের দোসর ছিলেন, ক্ষমতার স্বাদ নিয়েছেন, তার বাড়ি ভেঙা ফেলা হচ্ছে। সুন্দরী মহল, এদেশে আইন বলতে আপাতত এটাই আছে। এখন রওশন এরশাদের বাড়ি ভাঙা কোনটাতে জায়েজ হইল? যারা ভাঙলো তারা কি গ্রেপ্তার হইল নাকি হইল না? দেখেন, রওশন এরশাদের নিয়ে আমি যেই পরিমাণ ক্রিটিক্স করছি, সেফুদার ভয়েস দিয়েও সেটা ডাট টাইট মার বড়ি, এরকম ভিডিও আমি তো বানাইছি। কিন্তু আপনি যখন তার পৈতৃক ভিটাতে হাত দিবেন, ভাই এইটা তো হইতে পারে না। আপনি কি আজীবন ক্ষমতায় থাকবেন? এই যে যারা আছেন, এই যে বাড়ি ভাঙ্গাভাঙ্গির খেলা শুরু হয়েছে, তো এই খেলা কি ভবিষ্যতে ঘটবে না? মানে আওয়ামী লীগের পরিণতি দেখে কি শিখলাম আমরা? আসলে এটাই শিখছি, আওয়ামী লীগ যা করছে আমাদেরকে আরো বেশি করতে হবে, কারণ আমরা যে আসছি ক্ষমতায় দেখাইতে হবে। কিন্তু তলে তলে আওয়ামী লীগের নিয়েই সবাই চলেন, টাকা পয়সার ভাগ বাটোয়ারা সবাই খান, এটা তো আমরা দেখতেছি গণমাধ্যমে। আচ্ছা, তার বক্তব্য হচ্ছে অপরিচিত নম্বর থেকে ফোন আসে, তো তাকে বলে কি আমার সমস্যা করবে, বাসা থেকে বের করে দেবে, এরকম ভাবে আননোন নম্বর থেকে তাকে ফোন করা হয়। আর তাকে ডিবি অফিসে মানসিক নির্যাতন করা হয়েছে। আপনার মানসিক নির্যাতন বলতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে অনেক রাত পর্যন্ত সজাগ রাখা হয়েছে, ফাঁসির আসামিদের সঙ্গে জেল হাজতে রাখার চেষ্টা করছে। আর রাজনৈতিক পরিচয় হিসেবে তাকে অনেকটা তার মোবাইল, তার ডিজিটালি ওনারা চেক করেছেন, কোনো রাজনৈতিক সম্পৃক্ততা তার পায়নি। এই যে ধরেন এক মাহফুজের মাথাতে এক বোতল মেয়েরা, এই ছেলের বিরুদ্ধে কত কিছু। তাহলে আমরা আসলে পরিবর্তনটা কোথায় পাচ্ছি? এমনকি যে মবের মাধ্যমে ক্ষতি হইতেও পারে, ছেলেটার ক্ষতি হইতেই পারে। আবার ওদিক দিয়ে আক্তারের নাকি কে চিঠি দিছে, বুলেট নামক একজন আননোন নামক, রাতারাতি দেখলাম ভাইরাল, রাষ্ট্র উত্তাল, এনসিপির বস। হ্যাঁ, এই ছেলের নিরাপত্তা দাবি করছি। ভালো থাকো।